রিলের যে দুটো প্রপার্টিস আমি গতকালকে বলছিলাম, যে গত জাস্ট মুখে নাম দুটো বলেছিলাম। একটাকে আমি বলেছিলাম সিম্পলিসিটি, মানে যেগুলো বাকি চারটে বলেছিলাম, তারপর পরে ছিল তোমার সিম্পলিসিটি। সিম্পলিসিটি সম্পর্কে বলেছিলাম কি, যে একটা রিলে স্ট্রাকচারটা হতে হবে সিম্পল, মানে যতটা সিম্পল পারা, যেমন যত তুমি রিলে স্ট্রাকচার কমপ্লেক্স হবে তত তার রিলায়েবিলিটি কমে যাবে, বিশ্বস্ততা কমে যাবে। আর যে রিলে স্ট্রাকচার যত সিম্পল, অ্যাজ মাচ অ্যাজ সিম্পল, যেমন কালকে দেখেছিলাম যে আমার দুদিকে ডিফারেন্সিয়াল প্রোটেকশন করতে হবে। ডিফারেন্সিয়াল প্রোটেকশন মানে কি, দুদিকে আমার, মানে আমার দুদিকের কারেন্টটাকে ব্যালেন্স করতে হবে, তাই তো? কালকে যে স্ট্রাকচার দেখেছিলাম তুমি খেয়াল করো, যদি ওইটাকে আমি, মানে আমি কম্পারিজনটা কিরকম করলাম, একদম সিম্পলেস্ট একটা স্ট্রাকচার করে দিলাম, যেটা একদম মানে খুব সিম্পল হয়েছে, আমার দুদিকের কারেন্টের যে ডিফারেন্সটা সেটা যখন মেজার করা যাবে। মানে যে কোনো রিলের প্রপার্টিসটাই হবে এরকম, যে সেটা যেন অ্যাজ মাচ অ্যাজ সিম্পল হয়। সিম্পলিসিটির একটা বড় কারণ হচ্ছে, যত মোর সিম্পল মোর রিলায়েবল, এটা একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, শুধুমাত্র আমার স্ট্রাকচারটা দেখলে হবে না, যদি রিলেটার প্রবলেম হয়, তাকে যদি মেনটেনেন্সে নিতে হয়, সে মেনটেনেন্সে নেওয়ার সময় একটা বড় ইস্যু। তুমি যখন মেনটেনেন্সে নেবে জিনিসটাকে, যত বেশি সিম্পল হবে তোমার কাছে মেনটেনেন্সে নেওয়া তত ইজি। ঠিক আছে? এই কারণে যে কোনো রিলে স্ট্রাকচার হতে হবে অ্যাজ মাচ অ্যাজ সিম্পল। ঠিক আছে? এটা একটা ইস্যু। আর ইকোনমি তো অবশ্যই আছে। তো এটা বুঝতেই পারছো যে অ্যাকচুয়ালি রিলেগুলোর ভালো রকম দাম হয়, সত্যি কথা বলতে ভালো রকম দাম হয়। কিন্তু আমার রিলায়েবিলিটির দিক থেকে বিচার করে দেখতে হলে, অর্থাৎ কোন রিলের কিরকম কাজ, হুম, কোন রিলের কিরকম কাজ, কিরকম তার রেসপন্সিবিলিটি, কিরকম তার সবকিছু নিয়ে যদি তুমি একটা ওভারহে করো, তাহলে সেইখানে দেখতে হবে যে রিলে গুলোর দাম যেন যত সম্ভব কম হয়। তার কারণটা হচ্ছে, একটা প্রোটেকশন সিস্টেম, মনে করো একটা ট্রান্সফরমার আছে, এই ট্রান্সফরমারের পিছনে যে প্রোটেকশন সিস্টেম, মনে করো ট্রান্সফরমার প্রোটেকশন প্যানেলে 15 থেকে 16 খানা রিলে আছে। তার মানে একটা ট্রান্সফরমার প্রোটেকশনের পিছনে অলরেডি 16 খানা রিলে খরচা হচ্ছে। এক একটা রিলের দাম যদি হিউজ হয়, তাহলে আমার পক্ষে ট্রান্সফরমার থেকে একটা প্রোটেকশন সিস্টেমের দাম বেশি হয়ে যাবে। তাহলে কাজেই আমাকে দেখতে হবে যে এই রিলে গুলো যত সম্ভব যেন ইকোনমিক্যাল হয়, সিম্পল স্ট্রাকচার করে, যেটা যেন ওটাকে ইকোনমিক্যাল বানানো পসিবল হয়। আর হ্যাঁ, এমন যেন না হয় যে আবার সস্তা তুমি অবস্থা যেন মনে হয়ে যায়। ঠিক আছে? তো এই পয়েন্টটা একটু দেখা দরকার। যদি জিজ্ঞেস করো স্যার রিলের দাম কিরকম হয়, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, দেখো রিলে, আমি তোমাদের অ্যাকচুয়ালি পড়াচ্ছি প্রোটেক্টিভ রিলে। রিলে আর নর্মাল রিলে আর প্রোটেক্টিভ রিলে পার্থক্য আছে। গতকাল তবে রিলের একটা ডেফিনেশন দিয়েছিলাম, কি বলেছিলাম, যে রিলে হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসটা বেসিক্যালি কি করে না, তোমার একটা কোনো লো ভোল্টেজের একটা সিগন্যাল কোনো হাই ভোল্টেজের বা হাই কারেন্টের সার্কিটকে অন ক্লোজ বা ওপেন করতে হেল্প করে, সেই ডিভাইসটা হচ্ছে রিলে। এটা বলেছিলাম রিলের এক্সাম্পল, মানে ডেফিনেশন। আর যদি তোমাকে জিজ্ঞেস করা হয় প্রোটেক্টিভ রিলে কাকে বলে, প্রোটেক্টিভ রিলে হচ্ছে, তার কি কি কাজ ছিল। ধরো প্রোটেক্টিভ রিলের কাজ ছিল, এক নম্বর কাজ হচ্ছে ডিটেক্ট ফল্ট, ফল্ট ডিটেক্ট করা বা অ্যাবনর্মাল কন্ডিশনকে ডিটেক্ট করা, ফল্ট বা অ্যাবনর্মালিটিকে ডিটেক্ট করা, ডিটেক্ট করার পর তারপর কি করা, সার্কিট ব্রেকারকে ইনিশিয়েট করা, অপারেট করতে, যাতে করে সার্কিটটা ব্রেক বা মেক হয়। প্রোটেক্টিভ রিলের প্রধান কাজ হচ্ছে ফল্ট বা অ্যাবনর্মাল কন্ডিশনকে ডিটেক্ট করে সার্কিট ব্রেকারকে অপারেশনকে ইনিশিয়েট করে দেওয়া, যাতে করে সার্কিট ব্রেকারটা অপারেট করে, যত ওপেন থাকলে ক্লোজ, ক্লোজ থাকলে ওপেন যা হয় সেইটা করে গিয়ে, এবং মোস্টলি প্রোটেকশন প্যানেল থেকে আমি যখন ভাববো, তখন নর্মালি মেকের কথাটা আর আসবে না, তখন বলে দেবো যেন সার্কিট ব্রেকার অপারেশনকে ইনিশিয়েট করে সার্কিটকে ব্রেক করতে হেল্প করে, টু আইসোলেট দ্য ফল্টি পার্ট, ফ্রম দ্য রেস্ট অফ দ্য সিস্টেম। এই এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটেক্টিভ রিলে ডেফিনেশন, যদি বলতে হয় তাহলে হচ্ছে এটা। তো ওর কাজ হচ্ছে চারটে, চারটে না মানে এরকম কাজ: ফল্ট পার্টকে বা অ্যাবনর্মালিটিকে ডিটেক্ট করা, সার্কিট ব্রেকার অপারেশনকে ইনিশিয়েট করা, যাতে করে সার্কিট ব্রেকার অপারেট করে গিয়ে ফল্টি পার্টটা সিস্টেমে আইসোলেট হয়। এতটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্রোটেক্টিভ রিলের দায়িত্ব। যদি যখন দায়িত্বের প্রশ্ন আসবে, স্বাভাবিকভাবেই তখন তোমার দামটাও সেরকম হবে। নর্মাল, যদি প্রোটেক্টিভ রিলে না হয়, নর্মাল রিলে তুমি যদি নাও, এই রিলের দাম শুরু হচ্ছে 6 টাকা থেকে।
ছোট্ট যে এইটুকু রিলে পাওয়া যায় তার 6 টাকা দাম। ঠিক আছে, এবার যত তুমি ভোল্টেজ রেটিং বাড়াবে, আছে বেশি আছে, যখন তুমি প্রোটেক্টিভ রিলে কেসে ঢুকে যাবে, যে প্রোটেক্টিভ রিলে কেসগুলো, তখন তাদের মোটামুটি যে যে সমস্ত রিলেগুলো তোমাদের পড়ানো হবে বা দেখানো হবে, সেগুলোর সব মোটামুটি 3,000 3,500 থেকে দাম স্টার্ট আছে। আপ টু কত জানো, কারো আইডিয়া? একর 10,70,000 অর্ধেক লক্ষ নিযুত কোটি, 13 কোটি। একটা রিলের দাম 13 কোটি টাকা। হ্যাঁ, এত দাম? একটা রিলে, হ্যাঁ, 400 কেবি ফিগারে, 400 কেবি বা 220 কেবি ফিগার, যেটা অর্থাৎ একটা সাবস্টেশন থেকে যে, মানে একটা সাবস্টেশন থেকে, ধরো আমি যেটা বলতে চাইছি, মানে একটা সাবস্টেশন থেকে একটা ইয়ে বেরিয়ে গেল, মানে একটা ফিডার বেরিয়ে গেল, বা একটা হাই ভোল্টেজের 400 কেবি ফিডার একটা লোক ইয়ে থেকে একটা ফিডারে এসেছে, সেই জায়গায় মাইক্রো প্রসেসর বেসড রিলে আছে। ঠিক আছে, মাইকম, এই ধরনের জাপানিজ কোম্পানিগুলো এই রিলে তৈরি করে, যার একটার দাম 13 কোটি টাকা। এই রিলে আমাদের ইয়েও তৈরি করে, কি বলে ওই সিমেন্স, সিমেন্স এল এন টির মনে হয় আছে নাকি, শিওর না, এল এন টি সিমেন্সের এই রিলে আছে 13 কোটি টাকা। একটা রিলের দাম ভাবো তুমি, মানে একটা হিউজ একটা পাল্লার মধ্যে বিভিন্ন রকম রিলে আছে। এর যে 13 কোটি, একটা রিলের দাম 13 কোটি, এই রিলেটার সাইজ যেন কত বড়, একটা আলমারির সমান। জাস্ট একটা একটা যেমন আলমারি হয়, আমার জামা কাপড় আলমারি, সেই জামা কাপড় আলমারির সমান হচ্ছে একটা রিলে। আর হ্যাঁ, তার টোটাল সেট আপ অ্যারেঞ্জমেন্ট সিটি ফিটি সব নিয়ে তার 13 কোটি টাকা তার প্রাইস, একটা রিলের দাম। কাজ জানো, এর মারাত্মক কাজ আছে। এই রিলে যখন অপারেট করে, এই রিলেটা কোথায় আছে আমি বলছি, যে কোনো বড় বড় সাবস্টেশন তুমি যদি যাও, 220 কেবি বা 400 কেবি সাবস্টেশনে যাও, তার একদম এন্ড যেটা, এন্ডের যে ফিডারটা, সেই ফিডারটায় দেখবে এই একটা রিলে বসানো আছে। এই রিলে গুলো অ্যাকচুয়ালি হচ্ছে মো রিলে। মো রিলে পড়াবো তোমাদেরকে আমি পরে। অ্যাকচুয়ালি মো রিলে, মো রিলে মানে, এরা হচ্ছে, এদের কাজ শুনলাম, এদের কাজটাই একদম পুরো আলাদা। এই রিলে গুলো হচ্ছে সবসময় কমিউনিকেশন নিয়ে কানেক্টেড। আমাদের পাওয়ার সিস্টেমের কথাটা আমরা আগেও তোমাদের বলেছি, আমাদের পাওয়ার সিস্টেম টোটালটাই দাঁড়িয়ে আছে কমিউনিকেশন সিস্টেমের উপরে। যদি এই কমিউনিকেশন সিস্টেম এক মুহূর্ত ফেল করে যায়, তাহলে আমাদের পুরো পাওয়ার সিস্টেম ড্যামেজ হয়ে যাবে। পুরো ইলেকট্রনিক্স কমিউনিকেশনের উপর দাঁড়িয়ে আছে। অর্থাৎ একটা সাবস্টেশন আর এই একটা সাবস্টেশন, তাদের মধ্যে যে ফিডারটা, সেই ফিডারের এই এন্ডে একটা আছে 13 কোটি টাকা রিলে, ওই এন্ডে একটা আছে 13 কোটি টাকা রিলে। এই দুটো রিলে নিজেদের মধ্যে সবসময় কমিউনিকেট করছে, সবসময়, শুধুমাত্র এ নয়, এ, তারপরে তোমার ধরো এইখানে একটা সাবস্টেশন আছে, হ্যাঁ, এখান থেকে একটা এরকম বেরিয়েছে, এখানে আছে এ, 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 সবাই একটা কমিউনিকেশন সিস্টেমে কানেক্টেড। নর্মালি কমিউনিকেশনটা এর আর এর মধ্যেই থাকে, তাও এদের সঙ্গেও কমিউনিকেশন থাকে। মাঝখানে একটা ফল্ট হয়ে গেল ধরো, হুম, যেই ফল্টটা হলো, ও সঙ্গে সঙ্গে নিজে ট্রিপ করবে, ভায়া কমিউনিকেশন সিস্টেম এই রিলেটাকে জানিয়ে দেবে, ভাই তুইও ট্রিপ হয়ে যা। ও ট্রিপ হয়ে গেল। ট্রিপ হওয়ার পরে কিছু সময় পরে ও আবার চার্জ করবে, আবার ব্রেকারটাকে চার্জ করবে। হতেই তো পারে যে ফলটা এসে আবার ক্লিয়ার হয়ে গেছে, ট্রিপ করলো আবার সমস্ত চার্জ করবে, চার্জ করে দেখলো না এখনো হাই কারেন্ট ড্রেনেজ হচ্ছে, এখনো তার মানে ফল্ট ক্লিয়ার হয়নি, আবার ট্রিপ করবে, আবার ওকে ট্রিপ করে দেবে, আবার কিছুক্ষণ বাদ আবার চার্জ করবে, আবার এটা অন করবে, আবার এটা অন করবে, দেখবে এখনো ফল্ট ক্লিয়ার হয়নি, হ্যাঁ এইবার পার্মানেন্ট ট্রিপ, এবার পার্মানেন্ট ট্রিপ, ব্যাস আর আর এবার হবেই না। দুদিন এবার ট্রিপ করে বসে আছে। যেই ট্রিপ করে বসে গেল, এরা হচ্ছে দেখো জোন 1, এরা হচ্ছে জোন 2, তাই তো? এই রিলে গুলো চুপচাপ বসে বসে ওদের কীর্তি দেখলো, এবং এই রিলে গুলোর ভিতরেও স্টোর হয়ে গেল যে হ্যাঁ ওই ওই অমুক দূরে একটা ফল্ট হয়েছে। এবার যা হয়, এই সুইচ গিয়ার, এই প্যানেলে অ্যালার্ম বেজে উঠলো, এদের এই এই অফিসে, মানে এই প্যানেলেও 100 কিলোমিটার দূরে সাবস্টেশন, ওখানে প্যানেল অ্যালার্ম বেজে উঠলো। ওরা গিয়ে এই রিলেটার কাছে গেল, গিয়ে ওরা মাইক্রোবাসের বেস রিলে, সামনে এত বড় টাচ স্ক্রিন ডিসপ্লে আছে, সেই ডিসপ্লে ক্লিক করে করে দেখলো, লেখা আছে এখান থেকে 80.53 কিলোমিটার দূরে ফলটা হয়েছে। কত দূরে ফলটা হয়েছে সেটাও এখান থেকে দেখতে পাওয়া যাবে। কি করে দেখতে পাওয়া যাবে সেটা আমি যখন পড়াবো মোডিলে তখন বুঝতে পারবে। মোট কথা, অত ফাস্ট, একদম নিখুঁত ডিস্টেন্স, একবার নিখুঁত ডিস্টেন্স মেজার করে বলে দেবে যে অমুক এই ফিটার থেকে এত দূরে ফল্ট হয়েছে, এই সময় ফল্ট হয়েছে, ফল্টের নেচার ছিল এই, ফল্টের সময় এতটা হাই কারেন্ট ড্রেনেজ হয়ে গেছে, এতটা হয়েছে, তার ম্যাক্সিমাম পিক এই ছিল,
সমস্ত কিছু ইনফরমেশন এখানে বলে দেবে। এই দুটো রিলে নিজেদের মধ্যে ভায়া পিএলসিসি কানেক্টেড। যদি পিএলসিসি ফেল করে যায় কমিউনিকেশন, এখানে এদের ছাদের মাথায় টাওয়ার আছে, এদের ছাদের মাথায় টাওয়ার আছে, টাওয়ার টু টাওয়ার কমিউনিকেশন। যদি এটাও ফেল করে যায়, এই অফিসের মাথায় ডিস অ্যান্টেনা বসানো আছে, এই অফিসের মাথায় ডিস অ্যান্টেনা বসানো আছে, ভায়া স্যাটেলাইট কমিউনিকেশন। একটার পিছন একটা কমিউনিকেশন ফেল করে তার পিছনে একটা কমিউনিকেশন, তার পিছনে আরেকটা কমিউনিকেশন। এত হাই, মানে এত রিলায়েবল একটা কমিউনিকেশন সিস্টেম এরা কানেক্টেড, এবং তাদের কাজকর্ম এইরকম লেভেলে। বুঝতে পারছো কেন দামটা এরকম? এই রিলে তোমাদের পড়তে হবে না, তোমাদের অ্যাকচুয়ালি ইলেকট্রোমেকানিক্যাল রিলেগুলোই পড়তে হবে, মাইক্রোপ্রসেসর রিলে তোমাদের পড়তে হবে না। প্র্যাকটিক্যাল একটাই আছে মাইক্রোপ্রসেসর রিলে, প্র্যাকটিক্যাল একটা আমার দুটো আছে, ওই দুটো আমি যখন কলেজ গুলো করে দেবো। মোট কথা মাইক্রোপ্রসেসর রিলের কাজকর্ম হচ্ছে, এদের কাজ এইসব হাইফাই লেভেলের কাজ হবে। এরা মানে সবসময় এই তিন তিন অজয় যাদব এসেছে। অর্থাৎ যেটা বলতে চাইছি যে এই রিলে গুলো সবসময় নিজেদের মধ্যে কমিউনিকেশন সিস্টেমে কাজ করে চলেছে। অর্থাৎ পিএলসিসি মানে যে পথে পাওয়ার যাচ্ছে সেই পথেই কমিউনিকেশন যাচ্ছে, ওটা দিয়েও কানেক্টেড। যদি ওটা ফেল করে, দেন ব্যাকআপ কমিউনিকেশন আছে, টাওয়ার দিয়েও টাওয়ার টু টাওয়ার কমিউনিকেশন আছে, দেন তোমার স্যাটেলাইট থেকে ভিস্যাট কমিউনিকেশন আছে। তিনটে মানে একটা পিছনে একটা পিছনে একটা কমিউনিকেশন দেওয়া আছে, যে তিনটে তো একসঙ্গে ফেল করবে না। কাজে এই রিলেরা এদের মধ্যে কমিউনিকেশন কোনো দিন ফেল করবে না। হুম, সেইভাবে জিনিসটা কানেক্টেড, তবে তার দাম 13 কোটি। খুব ভাগ্য ভালো, চোখের সামনে এই জিনিসটাকে দেখা সৌভাগ্য আমাদের হয়েছে, মানে সব জায়গায় নেই এই রিলে আর কি। তো যাই হোক, এই ইকোনমিক্যাল অ্যাসপেক্ট গুলো আছে আর কি, মানে এইরকম পয়েন্ট থেকে জিনিসগুলো আমার এটাই বলার যে, যার কারণে যেহেতু একটা প্রোটেকশন স্কিমের মানে সেরকম দায়িত্ব, যেরকম দায়িত্ব অ্যাজ পার সেরকম ইকোনমিক্যাল হতে হবে, তাহলে এমনি এই রিলেগুলোর দাম একটু বেশি হয়। রিলায়েবিলিটির উপর ডিপেন্ড করে, তুমি যতটা পারা যায় যেন ইকোনমিক্যাল দিকটা বজায় রাখা হয় সেটাও একটু দেখা হয়। এই হচ্ছে রিলেগুলোর প্রপার্টিস। ওকে, কালকে এই দুটো পয়েন্ট বলতে বাকি ছিল, সে দুটো বললাম। বেশ, নেক্সট তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে রিলে টাইপস। রিলে কত রকম হয় বা না হয়, ঠিক আছে? তো রিলে কে মেনলি আমরা ক্লাসিফাই করবো দুটো সেকশনে। একটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল টাইপ, আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ। ইলেকট্রোমেকানিক্যাল, হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই দুটো সেকশন আমরা মেনলি ভাগ করবো। হুম, মানে দুটোর দু রকম রিলের কাজ কিন্তু দু রকম আলাদা আলাদা। নর্মালি প্রোটেকশন প্যানেলের জন্য দেখো দু রকম রিলে ইউজ হয়, এবার প্রোটেকশন প্যানেলের জন্য মূলত ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটাই বেশি ইউজ হয়। কেন বেশি ইউজ হয় সেটা আমি পরে বলছি। ইলেকট্রোমেকানিক্যাল মানে তুমি বুঝতে পেরেছো যে কোন জিনিসটার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই 3 দিন ধরে যে রিলে রিলে বকে যাচ্ছি, যাবতীয় যা রিলের আমি কাজকর্ম দেখিয়েছি, আগামী গতকালকে দেখিয়েছি, হ্যাঁ, তো সেগুলো সব ইলেকট্রোমেকানিক্যাল টাইপ। এই রিলে মূলত ক্লাসিফিকেশনটা আছে তো, ক্লাসিফিকেশনটা আছে। আচ্ছা, কি বলতে গেলাম? হ্যাঁ, ক্লাসিফিকেশন। ইলেকট্রোমেকানিক্যাল ক্লাসিফিকেশন মোটামুটি 3 রকম হয়, কাজ একই, একই রকম কাজ, যারা স্ট্রাকচারটার 3 রকম ডিফারেন্স আছে। একটাকে আমরা বলি অ্যাট্রাক্ট আর্মেচার টাইপ, অ্যাট্রাক্ট আর্মেচার টাইপ। একটাকে আমরা বলি সলিনয়েড টাইপ, আর একটাকে বলি ব্যালেন্সড বিম টাইপ।
এই তিন রকম হয়, দেখলেই বুঝতে হবে জিনিসগুলো কি কি। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এখন বলছি না, ওটাই পড়া হবে, ঠিক আছে? তো দেখো ইলেকট্রোমেকানিক্যাল যে টাইপটা এখানে বলছে অ্যাট্রাক্ট আর্মেচার টাইপ, সলিনয়েড টাইপ, ব্যালেন্স বিম টাইপ। ইলেকট্রোমেকানিক্যাল মানে তোমার চোখ মাথায় কিন্তু ভেসে উঠবে একটা কয়েল আছে, ওর ভেতর দিয়ে কারেন্ট যাবে, ওটা ম্যাগনেটাইজ এনার্জাইজ হবে, একটা প্লাঞ্জারকে টানবে, টেনে অপারেট করবে। তো এই জিনিসটাই হচ্ছে ইলেকট্রোমেকানিক্যালের কনসেপ্ট। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা সম্পূর্ণ আলাদা। তো ধরো অ্যাট্রাক্ট আর্মেচার টাইপ কিছুই না, ম্যাগনেটের শেপটা হচ্ছে যে এরকম টাইপ, মানে একটা ম্যাগনেট না, মানে ম্যাগনেটিক মেটেরিয়ালের শেপটা, ঠিক আছে? এটা ম্যাগনেটিক মেটেরিয়াল শেপটা। এখানে একটা এরকম লোহার আর্মেচার আছে, সব হচ্ছে এগুলো তোমার কাঁচা লোহা, হ্যাঁ, মানে সফট আয়রন সব। এরকম আর্মেচার আছে। আর কি আছে, এখানে একটা তোমার ইয়ে আছে, এটার সঙ্গে কানেক্ট করা, এখানে স্প্রিং আছে, এটা পুরো জিনিসটা কানেক্ট করা, আর কিছুই না। এর মাথায় আছে তোমার কন্ডাক্টর, এইটা আছে ট্রিপিং সার্কিট, এটা ধরো ট্রিপ সার্কিট। বুঝতেই পারছো কিছুই নয়। কেন অ্যাট্রাক্ট আর্মেচার টাইপ বলছে, কারণ এখানে অ্যারেঞ্জমেন্টটা দেখো, তোমার যেটা ম্যাগনেটাইজেশন হবে সেটা হচ্ছে হরাইজন্টালি প্লেস করা আছে। আর এইটা হচ্ছে অ্যাট্রাক্ট আর্মেচার টাইপ, অর্থাৎ এটা যখন ম্যাগনেটাইজ হবে এটাকে টেনে ধরবে, এটাকে টেনে ধরলে তখন আটকে গিয়ে দুটো কন্ট্যাক্টে কানেক্ট করে দেবে, ব্যাস কিছুই নাই। যখনই এখানে সাপ্লাই নেই স্প্রিং এর জন্য, ওটা আবার নিজের জায়গায় ফিরে আসবে ডিসকানেক্ট, জাস্ট ওর ওই স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টের জন্য ওটার নাম অ্যাট্রাক্ট আর্মেচার টাইপ। অর্থাৎ এখানে কি, এই আর্মেচারটাকে এ অ্যাট্রাক্ট করছে নিজের দিকে। কিছুই বোঝার নেই, খুব সোজা জিনিস, বাচ্চা ছেলেদের জিনিস, ঠিক আছে? এবং অ্যাট্রাক্ট আর্মেচার টাইপের চেহারাটাই হচ্ছে এরকম, যেখানে তুমি মানে যেটা ম্যাগনেটাইজেশন হচ্ছে আর যেটাকে অ্যাট্রাক্ট করছে দুটোই হচ্ছে সেপারেট, সম্পূর্ণ সেপারেট, কেউ কারোর মধ্যে আবার এটে বসেনি। যখনই ওটা এটে বসার কনসেপ্ট হবে তখনই হচ্ছে এই সলিনয়েড আর ব্যালেন্স ফিল্ড টাইপ। অর্থাৎ ওদের ছবিটা এরকম, এই ছবিটা আমি মুছছি, ওদের ছবিটা হচ্ছে এরকম। সলিনয়েড টাইপটা অ্যাকচুয়ালি তোমার ছবিটা দেখেছো, হাজারবার দেখেছো তাও। দাঁড়া, বই মানে বই একটা সুন্দর ছবি আছে, ওই রাতে যা ছবি টবি এঁকেছে ওই একই টাইপের ছবি, হ্যাঁ, সিম্পল ছবি একদম, কিছু নাই। ডটের দিয়ে দিই, বাইরে দিয়ে সলিড করে দিই, এটার সঙ্গে এরকম একটা ঠ্যাঙা লাগিয়ে দিই, ঠিক আছে? ঠ্যাঙা লাগিয়ে দিলাম, এখানে একটা স্প্রিং দিয়ে দিলাম, এই ঠ্যাঙাটার মাথায় একটা কন্ডাক্টর আছে, যে দুটো কন্ডাক্টকে কন্ট্যাক্ট করবে, মিটে গেল ঝামেলা, আর কিচ্ছু নাই। দেখো পজিশনটা শুধু ইয়েটা চেঞ্জ, আর কিচ্ছু চেঞ্জ নেই। বুঝতেই পেরেছো? একটা সলিনয়েড মানে এটা, এইটার মধ্যে সলিনয়েড কনসেপ্ট। যখনই তোমার অ্যাট্রাকশন হবে এই টোটাল সিস্টেমটাকে স্প্রিং এর এগেইনস্টে নিচের দিকে টেনে ধরবে, ধরে এই দুটো কন্টাক্টকে কানেক্ট করবে, ব্যাস আর কিছু নেই। জাস্ট স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট। ইলেকট্রোমেকানিক্যাল মানে, ইলেকট্রোমেকানিক্যাল মানেই তোমার মাথায় ছবিটা ফুটে উঠবে যে এখানে একটা এরকম কয়েল জড়ানো আছে, এরকম একটা কনসেপ্ট আছে, আর একটা জিনিসকে অ্যাট্রাকশন করছে। আর্মেচার টাইপের ছিল বাইরে পুরো খোলা, আর সলিনয়েড টাইপ হলে দেখো ভেতরে এরকম ঢুকে বসে, মানে ভেতরে এরকম ইন হয়ে থাকার কনসেপ্ট, ঠিক আছে? এই এই কনসেপ্ট আর কিছু না। এটা বুঝতে পারছো তুমি, বাচ্চাদের জিনিস কিছু নাই, ঠিক আছে? বুঝছি এটা। আর ব্যালেন্সড বিম টাইপ, ব্যালেন্স বিম মানে বুঝতেই পারছো জিনিসটা কিছুই না। সলিনয়েড মানে কি, একটা মানে এইরকম একটা স্ট্রাকচার,
এটাকে টানলো, এটাও এখানে দুটো কন্ট্যাক্টে কানেক্ট করলো, এই যে সলিনয়েড। আর ব্যালেন্স বিম মানে বুঝতেই পারছো, এরকম একটা ঢেকি মতো টাইপের থাকবে, একদিকে টানবে একদিকে উঠে বসবে, আর কিছু concept নেই। অর্থাৎ জিনিস হচ্ছে এরকম একটা লিভার বেসিক্যালি, এইরকম জাতের একটা জিনিস, মাঝখানে একটা তোমার ইয়ে রয়েছে, একটা নি পয়েন্ট টাইপের কিছু একটা রয়েছে, ঠিক আছে। সলিনয়েডটা এই বরাবর আছে, এর গায়ে এই জিনিস জড়ানো আছে। হুম, এইখানে স্প্রিং দেওয়া আছে, আর এইখানের সাথে কন্ট্যাক্টর লাগানো আছে। হুম, এই ট্রিপিং সার্কিট, বুঝতে পেরেছো? কিছুই না, সাপ্লাই এলো, এটাকে টেনে ধরলো, এটা নিচের দিকে নেমে কন্ট্যাক্টরে কানেক্ট করলো, হলো। আদারওয়াইজ যখন নেই তখন স্প্রিং টেনে ধরলো, ওটা উপরে উঠে গেল। স্ট্রাকচারটা যখন এরকম ব্যালেন্সড বিম, একটা বিমকে ব্যালেন্স করছে, ব্যালেন্স বিমটা কিছুই নেই। তিনটে ইজিয়েস্ট জিনিস, কিছু নেই বাকি করা। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা নেই এটাতে। ওকে, নাই তো? আমি তাহলে পুরো পুরো ইলেকট্রোমেকানিক্যাল পার্টটা মুছছি। নেক্সট ইজ ইওর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ। তো ফার্স্ট আমাদেরকে জানতে হবে বেসিক্যালি হোয়াট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। জিনিসটা জানো কি? অলরেডি জিনিসটা জানো, তাও জিনিসটাকে আমি আরেকবার বলছি, কারণ এই জিনিসটা তোমরা বোধহয় ওয়াট আওয়ার মিটার বা ওই রকম এনার্জি মিটার তোমরা পড়েছিলে, থার্ড সেমিস্টার মনে হয় ছিল, মনে হয় ছিল না, আমারই তো আছে, আমি জানি। তোমার ইন্ডাকশনে হচ্ছে ওই এনার্জি মিটার, যেমন চারটি ডিস্ক ঘোরে, অ্যালুমিনিয়াম একটা ডিস্ক ঘোরে, সেখানে কনসেপ্টটা কি না, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কনসেপ্টটা এখানে আছে। কনসেপ্ট আরেকবার তোমাদের দিতে হবে, এই কারণেই জানতে হবে অ্যাকচুয়ালি যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কিসের উপর ডিপেন্ড করবে, তার স্পিড কি হবে না হবে তার সেটা জানতে হবে। যার জন্য এর ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু জানতে হবে। ধরো আমরা জানি, ধরো এখানে কিছু একটা আছে, কিছু একটা আছে, মেটালের কিছু একটা আছে, সেইখান থেকে ধরো এখানে একটা কয়েল জড়ানো আছে, এর ভেতর দিয়ে মনে করো কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টটা মনে করো এসি। তাহলে যদি এসি হয় তাহলে কি হবে, এখান থেকে যে ফ্লাক্স গুলো তৈরি হবে, তাই তো, এখান থেকে যে ফ্লাক্স লাইন গুলো তৈরি হবে, সেই ফ্লাক্স লাইন গুলো এসি হবে। হুম, মানে ভ্যারিয়েবল ফ্লাক্স হবে, ফিক্সড ফ্লাক্স হবে না, ভ্যারিয়েবল ফ্লাক্স হবে। তুমি যদি এই ফ্লাক্সের মাঝখানে একটা সলিড মেটাল কিছু জিনিস ঢুকিয়ে দাও, সলিড মেটাল, কেউ আমাকে বলবে কি হতে পারে? এই মেটালটা আমি এই ফ্লাক্স, যেখানে ফ্লাক্স না সলিড মেটাল মাঝখানে পুরো রেখে দিলাম, কেউ আমাকে বলবে যে কি ঘটনা ঘটতে পারে, অ্যাকচুয়ালি কি হবে এরপর? যার যেমন হতে বলো, যার যেমন হতে বলো। মুভ করবে এটা। স্যার মেটালটা চুম্বকে পরিণত হয়ে যাবে। চুম্বকে পরিণত না, চুম্বকে পরিণত কেস নেই। অন্য কেউ? সে মুভ করবে ওটা, ওই যে মানে যে এটা রয়েছে। মুভ করতে হলে তোমার দুটো জিনিস লাগবে। ফ্লেমিং বলে গেছে, যা আমার বাঁ হাতটা বেশি, আমি ডান হাতে দেখাচ্ছি। ফ্লেমিং বলে গেছে একটা জিনিসকে যদি মুভ করতে হয় দুটো জিনিস লাগবে, একটা চৌম্বক ক্ষেত্র মানে এই যে ফ্লাক্স লাইন ওটাও লাগবে, সেখানে হচ্ছে কোনো কারেন্ট ফ্লো লাগবে। আমি এখানে কোথায় কারেন্ট ফ্লো করিয়েছি, এখানে এইটার ভেতরে কোথায় কারেন্ট ফ্লো করিয়েছি, হ্যাঁ এটার ভেতরে কারেন্ট ফ্লো করালে এটা মুভ করতো, ও একটা টর্ক ফিল করতো তখন মুভ হতো, সেটা মোটরের নিয়ম, ছেড়ে দাও। আমি জাস্ট এমনি মেটাল, সলিড মেটালটা ঢুকিয়েছি, বললেই সব এখন ইস করে উঠবে। সলিড মেটাল আগেই বলছি। ট্রান্সফরমারে কোরকে কেন ল্যামিনেট করতে হবে, ছোট 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 স্লাইস 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 করে কেন ল্যামিনেট করতে হবে? স্ট্যাডি কারেন্ট জন্য।
এবার তো বলো, এতগুলো আছে দাঁড়া, কতগুলো আছে? এইখানে বলতে গেলে পিটিয়ে দেবো সবাইকে আমি। আরে বাবা, এডি কারেন্ট, তুমি এডি কারেন্ট জেনারেট হবে, তুমি একটা মেটাল মেটাল একটা সলিড মেটাল যদি তুমি একটা জায়গায় রাখো তাহলে কি হবে? ফ্লাক্স গুলো তো এই মেটালের মধ্যেও ইন্ডিউস হবে। আর মেটাল মানে কি, সেটা সলিড একটা শর্ট সার্কিট পাথ। তার মানে কি, আমার এই ফ্লাক্স গুলো যখন এখানে ইন্ডিউস হবে একটা শর্ট সার্কিট পাথ, একটা কয়েলের মধ্যে শর্ট সার্কিট, মানে কি এখানে এডি কারেন্ট জেনারেট হবে ছোট ছোট। তাই তো হতো ট্রান্সফরমারে, তো সেটাই হতো ট্রান্সফরমারে। এই এডি কারেন্টটাকে আমি, যাতে একটা কোরের ভিতর দিয়ে ফ্লাক্স যাচ্ছে, সেই কোরটা মেটালের কোর, ভেতরে এডি কারেন্ট জেনারেট হয়ে পুরো কোরটা মারাত্মক গরম হতো। যাতে না হয় সেখানে পাতলা পাতলা স্লাইস করে আমি ল্যামিনেট করে দিয়েছিলাম, যাতে ওটা শর্ট সার্কিট পাথ হতে নাই পারে। তো এটা আমি সলিড একটা মেটাল ঢুকিয়েছি, আমি বারবার বলছি। আরে এই প্রিন্সিপালেই তো তোমরা, তোমাদের ইয়ে ইন্ডাকশন ঘরে যে ইন্ডাকশন কুকার, তো কি প্রিন্সিপালে কাজ করে, এটাই তো। ঘরে ইন্ডাকশন কুকার কি কাজ তোমাদের ইউটিলাইজেশন চ্যাপ্টার সাবজেক্টে আছে। এই হচ্ছে তোমার ইন্ডাকশন, ইয়ে মনে করো, তাই তো। এখানে ধরো তোমার বাটার না, ছোট ছোট ইন্ডাকশন প্লেট যেটা বলছি, এখানে রান্না করি আমরা। ভেতরে কি আছে, ওর ভেতরে একটা টরয়েড কয়েল আছে। সে কি করে, এখান থেকে উপর দিকে ফ্লাক্স ছড়ে, ফ্লাক্স গুলো উপর দিকে পাঠিয়ে দেয়। তুমি যদি এখানে একটা এরকম কড়া বা লোহার মেটাল একটা প্লেট ইয়ে বসিয়ে দাও, যার তলাটা এরকম সলিড স্টিলের, তখন এই সলিড স্টিল গুলোতে এই ফ্লাক্সটা ইন্ডিউসড এখানে এডি কারেন্ট তৈরি হয়। সে এডি এত হিউজ এডি কারেন্ট তৈরি হয়, এই এডি কারেন্টের জন্য একটা মারাত্মক গরম হয়ে যায়, যেটাকে আমরা বলি ইন্ডাকশন হিটিং। এটাই তো কনসেপ্ট, আর কিছু না। সেরকম একটা জায়গায় ফ্লাক্স যাচ্ছে, আমি যাকে মেটালকে ঢুকিয়ে দিই, ইনস্ট্যান্টলি যেটা হবে, এই জায়গায় ছোট 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 করে টোটাল এরিয়াটায় প্রচন্ড প্রচুর এডি কারেন্ট ইনডিউস হয়ে গিয়ে ইনস্ট্যান্টলি এখানটা প্রচন্ড গরম হয়ে যাবে, হিট হয়ে যাবে। তো এই যে ঘটনাটা, এটাকে বলছে আমি ইন্ডাকশন। এই ফ্লাক্স ইনডিউস হয়ে গেল, এটা বলছে ইন্ডাকশন। তো ইন্ডাকশন হবে, এডি কারেন্ট হবে, সব হবে। কিন্তু তারপরও এই যদি এডি কারেন্টটাকে একটু অন্যভাবে কি ইয়ে বদমাইশি করা যায়, তাহলে কি হতে পারে? সেটা হচ্ছে এরকম যে, ধরো আমি একবার এই ডিস্কের ছবিটাই আঁকি। হ্যাঁ, মেজারমেন্টে পড়োনি এটা, ও সরি সরি, খেয়াল ছিল না। এই হচ্ছে একটা মনে করো ডিস্ক আছে, এই ডিস্কটা মনে করো ঘুরতে পারে। ইচ্ছাকৃত ভাবে একটা জিনিস করা হলো, সেটা কি, এইখানে একটা এরকম দেওয়া হলো, যার উপর কয়েল টয়েল জড়ানো আছে আর কি, ডিস্কের তলায়। আর ডিস্কের উপর প্রান্ত থেকেও একটা এরকম কিছু একটা দেওয়া হলো, যার মধ্যে এরকম কয়েল টয়েল জড়ানো আছে। হুম তাহলে যেটা হবে, বুঝতেই পারছো, এই ডিস্কটা অ্যালুমিনিয়াম, মনে করো পাতলা একটা অ্যালুমিনিয়ামের ডিস্ক। যখনই এখান থেকে ম্যাগনেটিক লাইন্স অফ ফ্লাক্স এইটার ভেতর দিয়ে যাবে, তাহলে সেটা ডিস্কে প্রথমে একটা ধাক্কা পাবে। ফ্লাক্সটা যেতে গিয়ে ধাক্কা পেয়ে এইখানে এই যে ফ্লাক্স যখন যাবে, এইখানটা ছোট ছোট এডি কারেন্ট এর উপর সার্কুলেট করতে থাকবে, ধরে আমি যাবে, এডি কারেন্ট সার্কুলেট করবে। আমি টোটালটাকে একটা ধরে নিই, ধরে নিচ্ছি টোটালটা যাচ্ছে, এই টোটাল বরাবর একটা এডি কারেন্ট সার্কুলেট করবে। এবার এডি কারেন্টটাকে তোমরা যদি চাও কমাতে, যে হ্যাঁ বেশি এডি কারেন্ট করবো, খুব অল্প এডি কারেন্ট করবো, এই ডিস্কটাকে পাতলা হালকা বানিয়ে দাও। পাতলা হলে কি হবে, ওই মেটালের ওইটুকু উপরে একটা এরকম এডি কারেন্ট এখানটা সার্কুলেট করতে হবে, বুঝা গেছে? সেম আমি কি করলাম, আরো একটা এরকম নিলাম, এও এরকম আছে, ঠিক আছে। তাহলে এখান থেকেও যখন যাবে, এখানেও এরকম এডি কারেন্ট সার্কুলেট করবে। এবার আমি যেটা বদমাইশিটা করছি সেটা হচ্ছে, দুটো যে ফ্লাক্স পাঠাচ্ছি, দুটো ফ্লাক্সের মধ্যে একটা ফেজ ডিফারেন্স আমি রেখে দেবো। ফেজ ডিফারেন্স মানে কি, ধরো এখানে যে ফ্লাক্সটা আমি পাঠাচ্ছি সেটাকে পাঠাচ্ছি φ1 সাইন ওমেগা টি। এইখানে যে ফ্লাক্সটা আমি পাঠাচ্ছি সেটা মনে করো φ2 সাইন ওমেগা টি প্লাস আলফা। এই যে প্লাস আলফা, এখানে তো প্লাস জিরো,
মানে এইটাই হচ্ছে আমার ফেজ ডিফারেন্স। এই ফেজ ডিফারেন্স ওয়ালা দুটো আমি এরকম পাঠিয়ে দিয়েছি। তাহলে কারেসপন্ডিং ধরো এখানে দুটো কারেন্ট জেনারেট হবে। সাপোজ এখানে কারেন্ট জেনারেট হচ্ছে I1, এখানে কারেন্ট জেনারেট হচ্ছে I2। কিন্তু দেখো দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে। যখনই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স থাকবে না, তখন একটা ঘটনা ঘটবে। এই যে কারেন্টটা সার্কুলেট করবে, সেটা কিন্তু সেম ফেজে থাকবে না। অর্থাৎ আমি দুটো ভাগে দেখাই। দুটো কারেন্ট একসাথে সার্কুলেট করবে না, দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে স্বাভাবিকভাবে। একজনের ফেজ মনে করো এখানে স্টার্ট, একজনের ফেজ এখানে স্টার্ট। এইভাবে সার্কুলেট করছে। বুঝতে পারছো, দুজনে কিন্তু সেম ফেজে নেই। এটা একটু বড় করে ফেলেছি, ওটা মাফ করো। মানে এইরকম, অথবা দুজনে সবসময় সেম ফেজে নেই। যদি দুজনে সেম ফেজ থাকতো, তাহলে এক্স্যাক্টলি এইটা হতো। যদি দুজনে সেম ফেজে থাকতো, একই সঙ্গে দেখো একই পজিশনে, যেহেতু দুজনে সেম ফেজে নেই, একজনের জিরো ফেজ, একজনের আলফা ফেজ। বুঝতে গেছো ব্যাপারটা? যখনই এখানে একটা কারেন্ট এইভাবে সার্কুলেট করছে, আমি এবার এটা মুছছি, দুটো কিনা সেম ফেজে নেই, অর্থাৎ মনে করো দিস ইজ ইওর I1, সাপোজ দিস ইজ ইওর I1 এন্ড দিস ইজ ইওর I2। দেখো দুটো সেম ফেজ নেই, একটা এখানে দেখেছি, একটা এখানে দেখেছি। I1 কারেন্ট, I2 কারেন্ট, দুটোই সময় সার্কুলেট করছে কিন্তু ডিফারেন্ট ফেজে। এবার I1 যখন সার্কুলেট করছে, তখন ধরো এরকম হলো, একটা কারেন্ট সার্কুলেট করলে কি কি হয়, যেখানে যদি কারেন্ট সার্কুলেট করে তাহলে ফোর্স তৈরি হয়। তুমি যদি একটা আধানকে নিয়ে ঘোরাও, একটা, সেটা একটা ফোর্স তৈরি করবে, একটা চার্জকে নিয়ে ঘোরালে। তো কারেন্টটা যদি এই পথের উপর ঘুরতে থাকে, একটা তার 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা ফোর্স তৈরি হবে। অর্থাৎ যদি তোমার I2 এর ডিরেকশন হয় এটা, যদি I2 এর ডিরেকশন হয় এটা, ধরো এই বরাবর একটা ফোর্স তৈরি হবে এফ, সরি এটা I1 না, I1 এর ডিরেকশন যদি এটা হয়, F1 এর ডিরেকশন হবে এদিকে সেই মোমেন্টে, এট দ্যাট মোমেন্ট, যখন I2 এর ডিরেকশন ঠিক এক্স্যাক্টলি, তখন F এর ডিরেকশনটা এইদিকে। একইভাবে যদি I2 ডিরেকশনটাকে আমি ধরি এই দিকে, ধরো I2 ডিরেকশনটা আছে এই দিকে, তাহলে তার F2 ডিরেকশনটা হচ্ছে এই দিকে। সরি 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 সরি, ধরো আচ্ছা I1টাকে এদিকে দেখেছি আমি, তাহলে I2 কে এদিকে দেখাই, হ্যাঁ এইদিকে। তাহলে I2 ডিরেকশন ধরো যদি এদিকে হয়, F2 ডিরেকশন হবে এই যাবে এদিকে। তার মানে কি হচ্ছে, যখনই দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্স চলে আসছে না, তখন কিন্তু একটা সিঙ্গেল টাইম একটা ফোর্সের দিকে, একটা ফোর্সের দিকে। এবার ধরো দুজনেই ঘুরছে, I1টাও ঘুরছে, এফ এর ডিরেকশন যখন ওদিকে, F2 ডিরেকশন, মানে আমি দুটোকে ঘুরছি, এটা মনে করো F1, এটা মনে করো F2। যখন F1 এদিকে, F2 এদিকে, হ্যাঁ পড়ে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? সেই এফ যে ফোর্স গুলো, তাদেরও কিন্তু ডিরেকশন ডিপেন্ড করবে এই আলফার উপর। কিভাবে করবে না করবে সেটা আমরা আসছি, ম্যাথমেটিক্যালি দেখে নিচ্ছি। মোট কথা এই ঘটনাটা কিন্তু ঘটবে। যখনই এইরকম একটা ঘটনা ঘটবে, একটা ডিস্ক চাকতি, তার এদিকে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স যদি হয়, কি হবে? মানে ধরো তুমি একটা চাকতি নিয়েছো এরকম, সে চাকতির মধ্যে দুটো সুতো বেঁধেছো, একটা সুতো এদিকে টান দিচ্ছে, একটা সুতো এদিকে টান দিচ্ছে, কি হবে চাকতিটা? ঠিক। তো এখানেও ঠিক তাই, দুটো যদি, মানে আমার মানে দুটো ডিফারেন্ট ডিরেকশন আমি বলবো না, মানে দুটো সেম ডিরেকশনের নয়। যদি এটা সেম ফেজে থাকতো, তাহলে দুটো এফ এর ফেজটা সেম হতো, সেটা কিন্তু না। যেহেতু দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্স আছে, সেই জন্য দেখো দুটোর মধ্যে F1 আর F2 এর মধ্যে একটা ফেজ ডিফারেন্স তৈরি হয়েছে। এবং যখনই একটা ডিস্কের দুটো পয়েন্টে দু রকম ফেজ ডিফারেন্স তৈরি হবে, ডিস্কটার একটা প্রবাবিলিটি থাকবে মুভ ঘুরবো। এই ঘটনাটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই ঘটনাটা, এবং এইটার উপরই বেস করে আমাদের যে পুরোনো দিনের মিটার, যেটা আমি বলছিলাম যে আমাদের পুরোনো দিনে যে এনার্জি মিটার ছিল,
যেগুলো আমাদের একটা চাকরি ঘুরতো, এই প্রিন্সিপাল, এটা কোনো মেজারমেন্টে পড়ার কথা। যাই হোক, তো এই যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনাটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি দেখি কি হতে পারে। না, আমি দেখছি যে এখানে মনে হয়ে যাবে। ধরো একটা ফোর্স হচ্ছে φ1 sin ওমেগা টি, ঠিক আছে, আর একটা হচ্ছে φ2 sin ওমেগা টি। এবং ব্যাপারটা হচ্ছে যে এইগুলো দেখো, এই আই গুলো, মানে আমি যদি করি, এটা ধরো ফাই, ফ্লাক্স গুলো হচ্ছে এইটা, তাহলে ফাই ইকুয়াল টু যদি সাইন ওমেগা টি হয়, তাহলে যে ভোল্টেজ ইনডিউসড হবে, অর্থাৎ এখানে যে কারেন্টটা তৈরি হবে I1, ফাই ওয়ান, এটা φ1 ইকুয়াল টু করলে ভালো হয়, যাই হোক আর কি। তো যে মানে এখানে যে কারেন্টটা তৈরি হবে I1, সেটা প্রপোর্শনাল টু এখানে যে ভোল্টেজটা ইনডিউসড হবে E1, এবং সেটা বেসিক্যালি প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি, তাই তো? এর ডেরিভেটিভ নিলে আমরা ওটা পাই। তাহলে I1 প্রপোর্শনাল টু, আমি বলতে পারি φ1 cos ওমেগা টি, আই থিঙ্ক, তাই না? একইভাবে তুমি যদি এখানে করো, I2 করো, দেখো ওটা প্রপোর্শনাল টু হবে φ2 cos ওমেগা টি প্লাস আলফা। ওই একই, ডেরিভেটিভ করে দেখো, ওটাই আছে, অসুবিধা নেই। আলফা ডেরিভেটিভ তো 0 হবে, আলফা তো কনস্ট্যান্ট। তাহলে একটা আমি কারেন্ট পেলাম, তার প্রপোর্শনাল টু এই, একটা হচ্ছে এ। তো যদি এই হয়, এবার এখানে যে ফোর্স অ্যাক্টিং করছে, ফোর্স F1, সেইটা দেখো কিন্তু প্রপোর্শনাল টু, এবার এইখানে যে মানে এটা বলতে চাইছি, তোমার এখানে যে ফোর্সটা তৈরি হবে, কোথায় গেল, কি বলতে গেলাম বলো, ভুলে গেলাম আমি। কি বলতে গেলাম তাই ভুলে গেলাম, একটা কথা মাথায় এলো, ভুলে গেলাম। হ্যাঁ, একটা জায়গায় তোমার যে আইটা ঘুরলে যে ফোর্সটা বেসিক্যালি তৈরি হবে, সেই ফোর্সটা কিন্তু বেসিক্যালি কার সাথে প্রপোর্শনাল দেখো, সেই ফোর্সটা কারেন্টের সাথেও প্রপোর্শনাল, ওই ফোর্সটা একই সাথে ফ্লাক্সের সাথে প্রপোর্শনাল, ঠিক আছে? একটা ফোন আছে। কি বলতে যাচ্ছিলাম? হুম, এইখানে যে তোমার ফোর্সটা, এফ যে ফোর্সটা তৈরি করবে, সেটা দেখো অ্যাকচুয়ালি কিসের সাথে প্রপোর্শনাল। যদি আমরা দেখি যে এই এই ধরো এখানে একটা F1 ফোর্স তৈরি হচ্ছে, সেই ফোর্স মানে অ্যাক্টিং করছে বেসিক্যালি, দেখো দুটো কারেন্ট অ্যাক্টিং করছে, তার উপর আলটিমেটলি ফোর্সটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তো যদি আমি সেইভাবে ধরতে চাই, তাহলে জিনিসটা এরকম দাঁড়াবে, মানে F1টা, হ্যাঁ, এবার দেখো এটাও ঠিক কথা, যে আমি দুটো ফোর্সকে আমি যদি নিই, এবার ধরো একটা ফোর্স একটা ফ্লাক্সের উপর একটা ডিপেন্ডেন্ট, আর একটা ফ্লাক্সের উপর একটা ফোর্স ডিপেন্ডেন্ট। এবার ধরো এমন যদি হয় যে এই দিকে যে ফোর্সটা আছে, হুম, দেখো এইখান থেকে যত বেশি ফ্লাক্স এখানে আসবে, এইখান থেকে যত বেশি ফ্লাক্স এই দিকটায় আসবে, এই কারেন্টটা বাড়বে, ঠিক আছে? আইটা তো টোটালি ধর এই যা যেরকম যা চেঞ্জ হচ্ছে, সেই রেট অফ চেঞ্জের সাথে প্রপোর্শনাল এটা, ঠিক আছে? অতটা ফ্লাক্স আসছে সেটা নয়, রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স যেটা, তার সাথে প্রপোর্শনাল এদিকে কারেন্টটা। কিন্তু তার মোর নাম্বার অফ যদি ফ্লাক্স এদিকে আসে, তার একটা এফেক্ট করবে এদিকে, অর্থাৎ এদিক বরাবর যে ফোর্সটা কাজ করছে, তার একটা এদিক মানে এইদিকে ফ্লাক্সের একটা এফেক্ট থাকবে,
উল্টো দিকে যে ফোর্সটা কাজ করছে F2 মানে এটা F1 যেটা কাজ করছে এই দিকের ফ্লাক্সের জন্য তার একটা এফেক্ট থাকবে এদিকে। অর্থাৎ দেখবে যত বেশি ফ্লাক্স এখান দিয়ে কাট করছে তত এই ফোর্স গুলোর অ্যাক্টিং প্রবাবিলিটি বাড়ছে। এর একটা বড় কারণ হচ্ছে ফ্লাক্স যখন একটা জায়গার ভিতর দিয়ে ফ্লাক্স হচ্ছে সেখানটা ও একটা ইলেকট্রোম্যাগনেটিক একটা তোমার মানে একটা রিজিয়ন ক্রিয়েট করছে, ঠিক আছে? একটা জায়গার ভিতর দিয়ে ফ্লাক্স যাওয়া মানে এই জায়গাটাকে ও কিছুটা ম্যাগনেটাইজ করে। এই ম্যাগনেটাইজটা যত বেশি করবে এর উপর ডিপেন্ড করবে এইদিকে ফ্লাক্সটা বেড়ে যাওয়ার প্রবলেম, এই এদিকে ফোর্সটা বেড়ে যাওয়ার প্রবলেম। অর্থাৎ দেখবে যে আমি যদি দেখি যেখানে এখানে কি হলো F1 প্রপোর্শনাল ধরো I1 হলো, আর আরেকটা হচ্ছে F1 প্রপোর্শনাল টু এদিকে হয়ে যাবে φ2, মানে ধরো এইটা φ2 আমি ওইটা নিয়েছি না cos ওমেগা টি, না 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 সরি সরি, হ্যাঁ φ2 এইটা 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 φ2 ম্যাক্স আর কি, হ্যাঁ এটা আমি লিখছি φ2 ইকুয়াল টু φ2 ব্যাক সাইন ওমেগা টি। এটা আমার বড়টা ভুল হয়েছে, এটা φ1 ইকুয়াল টু φ1 ম্যাক্স করতে হবে, তাই তো করি না, ভি ইকুয়াল টু ভিএম সাইন ভি ম্যাক্স সাইন ওমেগা টি ম্যাক্স কাট ম্যাক্সিমাম। এবার ঠিক আছে, যেটা বলছিলাম এই ফ্লাক্সটা ডিপেন্ড করবে তার নিজের কারেন্টের উপর সাথে প্রপোর্শনাল। উল্টো দিকে এই ফ্লাক্সে যত বেশি যাবে এই জায়গাটা তত বেশি ম্যাগনেটাইজ হবে, সেই ম্যাগনেটাইজের একটা এফেক্ট আসবে এর উপর, যার জন্য যত বেশি এদিকে ফ্লাক্স করবে এদিক থেকে তত টেনসাইল স্ট্রেন টানটা বেশি পড়বে দিকে। তো এই এফটা ডিপেন্ড করে φ2 এর সাথে, মানে দুটো মিলিয়ে ব্যাপারটা এরকম দাঁড়াবে I1 φ2 এই জাতীয় একটা জিনিস দাঁড়াবে, I1 φ2, হ্যাঁ ওরকম জিনিস দাঁড়াবে। একইভাবে এদিকে যেটা F2 দাঁড়াবে ও আবার ডিপেন্ড করবে তার নিজের কারেন্টের উপর, অর্থাৎ I2 কারেন্টের উপর, আর এদিকে ফ্লাক্সটার উপর। এই এই হচ্ছে সিচুয়েশনটা দাঁড়াবে। এবার দুটো ফোর্স অ্যাক্টিং করছে, ডিস্কটা কত জোরে ঘুরবে আমি যদি প্রশ্ন করি তাহলে নেট ফোর্স কত, তাহলে নেট ফোর্স যেটা সেটা হচ্ছে F1 মাইনাস F2, অর্থাৎ প্রপোর্শনাল বলতে পারো। দুটো ফোর্স যত বেশি তাদের ডিফারেন্স তত তত তোমার এই ডিস্কটা ঘোরার জন্য যে ইয়েটা তত বেশি সেটা বেশি। সিম্পলি এই দুটোকে যদি করি আমরা কিরকম দাঁড়াবে, এফ এর জায়গায় ধরো লিখছি এরকম একটা সিচুয়েশন দাঁড়াবে। I1টা কার সাথে প্রপোর্শনাল দেখো φ1, এটা φ1 ম্যাক্স হবে, হ্যাঁ আমি আমি এই ম্যাক্স নেওয়া উচিত ছিল। I1টার জায়গা হয়ে যাবে ধরো φ1 ম্যাক্স, হ্যাঁ হ্যাঁ ম্যাক্সটা কোথায় লিখছি, φ1 ম্যাক্স cos ওমেগা টি, আর φ2 জায়গা হবে এইটা sin অফ ওমেগা টি প্লাস আলফা। এটা হচ্ছে I1, এটা হচ্ছে φ2, মিটে গেল। মাইনাস I2 ধরো এটা এখানে এটা করিনি গো, φ1 ম্যাক্স আর এটার জন্য φ2 ম্যাক্স, φ2 ম্যাক্স দুটো একসাথে গুণ হয় তারপর এটা একটা এটা ছিল একটা এটা ছিল। আচ্ছা I2টা হচ্ছে φ2 ম্যাক্স cos ওমেগা টি প্লাস আলফা, আর φ1টা হচ্ছে এইটা φ1 ম্যাক্স sin ওমেগা টি। φ1 ম্যাক্সটাকে আমি এখানে লিখে দিলাম আর sin ওমেগা টি এখানে লিখলাম। তাহলে খেয়াল করে দেখো φ1 ম্যাক্স φ2 ম্যাক্স দুদিকে কমন গেল আমার, φ1 ম্যাক্স φ2 ম্যাক্স কমন গেল, ভেতরে এলে দেখো sin এ cos b মাইনাস cos এ sin b, ঠিক আছে, মানে sin অফ a মাইনাস b, sin এ cos b মাইনাস cos এ sin b। এখান থেকে ওমেগা টি পুরো বাদ চলে গেল, পরে রইল φ1 ম্যাক্স φ2 ম্যাক্স sin অফ আলফা। যেটা আমি প্রথমেই বলছিলাম যে এই ডিস্কটার মধ্যে নেট ফোর্সটা কত বেশি হবে সেটা ডিপেন্ড করবে যে এইটার মধ্যে তুমি কতটা পরিমাণ ফেজ ডিফারেন্স আলফা তৈরি করতে পেরেছো। অর্থাৎ এখানে যে দুটো তুমি সাপ্লাই পাঠিয়েছো দুটোর মধ্যে একটা ফেজ ডিফারেন্স থাকতে হবে। যদি ফেজ ডিফারেন্স 0 হয়ে যায়, সাইন 0 হয়ে যায়, তাহলে দেখো ফোর্স ইকুয়াল টু তখন 0 হয়ে যাবে। অর্থাৎ দুটোকে যদি সেম ফেজে পাঠাও তাহলে কিন্তু ডিস্ক ঘুরবে না। দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স ম্যাক্সিমাম তুমি যদি 90 ডিগ্রি করতে পারো, ম্যাক্সিমাম 90 ডিগ্রি, তাহলে তুমি ম্যাক্সিমাম জোরে
ডিস্কটাকে ঘোরাতে পারবে। তবে এই ডিস্কটা কত জোরে ঘুরবে কিসের উপর ডিপেন্ডেন্ট? দেখো ফাই ওয়ান আর ফাই টুর উপর ডিপেন্ডেন্ট। বেসিক্যালি আমি যদি আরো একটু টেকনিক্যাল টার্মে বলি, এই দুটোকে এই ফাই ওয়ান এম ফাই টু এম এগুলো কোত্থেকে আসছে? আমার এই কয়েলে কি পরিমাণ কারেন্ট ইনডিউসড হয়েছে তার উপর। বেশ, আমার এখন এই অবধি থাকো, ওটা ওই ঝামেলাটাই পরে নেবো। মোট কথা দেখলাম যে এই ডিস্কটা ঘোরার জন্য যে দায়ী ফ্লাক্সটা, ফোর্সটা ফোর্সটা প্রপোর্শনাল হলো ফাই ওয়ান এর ভ্যালু, ফাই টু এর ম্যাক্সিমাম ভ্যালু, আর হচ্ছে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্সটা আমি 90 ডিগ্রি রাখতে পারলে ম্যাক্সিমাম ফোর্সটা পাবো ডিস্কটাকে ঘোরানোর জন্য। তাহলে আমাকে আমার প্রথম হেডেক হলো যে এই আলফাটাকে আমি কি করে তৈরি করবো, দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স কি করে তৈরি করবো। সেইটা তৈরি করার অনেক রকম টেকনিক আছে। শেডেড পোল স্ট্রাকচার করেছিলেন কেউ? মানে স্পেশাল মেশিনে ছিল, স্পেশাল মেশিন মনে হয় পড়া হয়নি, আই থিঙ্ক আগের সেমে, আমি জানি না শিওর। ওখানে ছিল শেডেড পোল মেশিন বলে একটা মেশিন ছিল, খেয়াল করবে। ওইখানে এরকম ছিল, বলছে, আচ্ছা এই অবধি কারো বুঝতে অসুবিধা নেই তো? একটু জাস্ট ক্লিয়ার করতে আমাকে, আমি খালি এটা মুছছি। ওকে। একটা একটা বুদ্ধি যদি করো না, দেখবে এরকম করতে পারো। একটা সলিড আর্ট বাঁকা, একটা এরকম জিনিস নিলে তুমি, একটা সলিড আয়রনের ল্যামিনেটেড কোড নিয়েছো এরকম দেখতে, এর গায়ে একটা কয়েল জড়িয়ে দিয়েছো, এর গায়ে তুমি একটা কয়েল জড়িয়ে দিয়েছো। হুম। আর কি করেছো? দেখতে পাচ্ছ যে এটাকে মাঝখানে কাটা স্ট্রাকচার আছে, অর্থাৎ এইটাকে একটা আলাদা একটা আর্ম বার করা আছে। এই আর্মের ওপর তুমি একটা খুব ঘন করে একটা কয়েল জড়িয়ে দিয়েছো, এরকম করে, খুব ঘন করে, শর্ট সার্কিটেড কয়েল, এর প্রাইমারি আর সেকেন্ডারি শর্ট সার্কিট করা, এরকম জড়িয়ে দিয়েছো। কি হবে দেখো, যখন এর ভেতর দিয়ে তুমি একটা কারেন্ট পাঠাবে আই, আই ওয়ান হয়ে একটা ধরো আই কারেন্ট তুমি পাঠাবে, যা হয় ফ্লাক্স তৈরি হবে, এখান দিয়ে একটা ফ্লাক্স তৈরি হবে, যেটা কিনা এর সাথে সেম ফেজে থাকবে, অর্থাৎ আই এর যা ফেজ এটা সেম ফেজে থাকবে। যদি এটার ওমেগা টি শুধু হয় তাহলে এটাও হবে এরকম সামথিং ওমেগা টি, ফাই ফাই এম সাইন ওমেগা টি। এটা যদি আই এম সাইন ওমেগা টি, এটা ধর ফাই এম সাইন ওমেগা টি, এটা সেটা সেম ফেজে থাকবে। কারণ এই দেখো এই কয়েল গুলো থেকে এই ফ্লাক্সটা তৈরি হচ্ছে। এইখানে একটা অদ্ভুত ঘটনা ঘটবে, এইখানে যে পরিমাণ ফ্লাক্স তৈরি করলো না, সেটা আবার এটাতে ইনডিউসড হবে। দেখো এটা ট্রান্সফরমারের সেকেন্ডারি শর্ট সার্কিটের কাজ করছে। তুমি এখানে যে আলাদা একটা শর্ট সার্কিট কয়েল করে দিয়েছো, এইখানকার ফ্লাক্সটা এটার মধ্যে এসে ওখানে একটা আবার ইনডিউস কারেন্ট তৈরি, এডি কারেন্ট তৈরি করবে। সেকেন্ডারিটা শর্ট সার্কিট করা, আমি বললাম এতটাই হিউজ কারেন্ট তৈরি করবে, এখানে ফ্লো হতে শুরু করবে, এইখান দিয়ে নতুন ফ্লাক্স বেরিয়ে আসবে, যার ফেজ দেখবে 90 ডিগ্রি শিফট হয়ে আসবে। এক ঢিলে তুমি পাখি মেরে দাও, কোনো এক্সট্রা সাপ্লাই তোমাকে দিতে হচ্ছে না। ভাবো একটা ফেজ, একটা ডিফারেন্ট ফেজ অ্যাঙ্গেল বানাবে, কোনো এক্সট্রা সাপ্লাই দিতে হচ্ছে না, ওর সাপ্লাই নিয়েই ওকে, ওরই মাথা মুড়িয়ে দিয়ে ওর ঘাট দিয়ে টানিয়ে দেবে। গোটা বাংলাই জানাচ্ছে। এটা কি হয়, ধরো আমরা একটা ট্রান্সফরমার কি হয়, আমরা এখানে যা দিই এখানে তো 180 ডিগ্রি আউট অফ ফেজ হয়ে যায়, হ্যাঁ কি না? এইদিকে পোলারিটি থাকলে পোলারিটি এদিকে হয়, 180 আউট অফ ফেজ ট্রান্সফরমার হয়েই যায়। দ্বিতীয় কথা, তুমি যখন শর্ট সার্কিট করে দিয়েছো এটা, অর্থাৎ এখানকার কারেন্টের যে সাপ্লাই ছিল, ধরো এর এদিকে ভোল্টেজ ওয়েভফর্মটা এদিকে, কারেন্ট ওয়েভফর্মটা মনে করো তোমার এদিকে, কথার কথা বললাম। এর ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজ ওয়েভফর্মটা এদিকে, তো কারেন্ট ওয়েভফর্মটা হচ্ছে মনে করো, না সরি সরি সরি, এর 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 ভেতর দিয়ে ফ্লাক্সটা বেরোচ্ছে, তার তার ভোল্টেজটা দিকে, ইয়েটাও এদিকে, এখানে ফ্লাক্সটা হচ্ছে সেটা এদিকে, কিন্তু এর ভেতর দিয়ে যে কারেন্টটা ইনডিউসড হয়েছে, ঠিক আছে, তার এটা এদিকে, তোমার মানে কি বলবো, হ্যাঁ এই কারেন্টটা এদিকে, আর এর সাথে ফ্লাক্সটা বেরিয়ে গেছে এদিকে।
তখন দেখবে দুটোর মধ্যে একটা 90 ডিগ্রি একটা ফেজ অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, একটা ফ্লাক্স এদিকে, একটা ফ্লাক্স দেখবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এইরকম একটা সিচুয়েশন যদি করে দাও, দেখবে এখান দিয়ে যে ফ্লাক্স গুলো বেরোবে সেটা +90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে রয়েছে। মানে একই সাথে একটাই সোর্স থেকে এরকম বুদ্ধি করে 90 ডিগ্রি ফেজ শিফট করে দেওয়া, এটাকে বলে শেডেড পোল। একটা মোটর আছে স্পেশাল মেশিনে, শেডেড পোল টাইপ মোটর, এইভাবেই কাজ করে, এই 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 প্রিন্সিপালেই কাজ করে। দুটো ডিফারেন্ট ফেজ অ্যাঙ্গেল তৈরি করছে, মাঝখানে তোমার একটা রোটর রেখেছে, রোটরটা ঘুরতে শুরু করে, ওটাকে বলা হয় শেডেড পোল মোটর। এবার যা হয়, এইখানে আবার একটা ওই অ্যালুমিনিয়ামের চাকতি রেখে দাও, অ্যালুমিনিয়াম চাকতি রেখে দাও, ওর ভেতর দিয়ে এরকম দুটো পড়বে, দুটোর মধ্যে দুটো ডিফারেন্ট ফেজ অ্যাঙ্গেল তৈরি হবে, দেখবে অ্যালুমিনিয়াম চাকতিটা ঘুরতে শুরু করেছে একটাই সাপ্লাই আই থেকে। এবং খেয়াল করো, এই যে ঘটনাটা আমি বলছি, এখানে একটা জিনিস ভালো করে দেখো, এইখানে যে ফ্লাক্স তৈরি হয়েছে φ1, এইখানে যে ফ্লাক্স তৈরি হয়েছে φ2, এই φ1টা প্রপোর্শনাল দেখো আই এর সাথে। আবার দেখো এইখানে যে φ2 তৈরি হচ্ছে ওটাও প্রপোর্শনাল আই এর সাথে, ওরও তো সোর্সটা আই। তার মানে আমরা যেটা ভাবছিলাম যে এফ প্রপোর্শনাল টু আমার φ1 φ2 সাইন আলফা, আলটিমেটলি শেডেড পোল স্ট্রাকচার করার জন্য এরকম দাঁড়ালো, এ প্রপোর্শনাল টু φ1 এর জায়গায় লিখছি আমি আই, φ2 এর জায়গাতেও লিখছি আমি আই সাইন আলফা, সাইন 90, ধরো ধরো না, ধরো আমি ধরে নিচ্ছি 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল হয়ে গেছে, কথার কথা সাইন 90, তাহলে হলো এ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। যেটা আমার সব থেকে বলার মূল বক্তব্য হচ্ছে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ রিলেতে তোমার যে কয়েলটার ভেতর দিয়ে তুমি কারেন্ট পাঠাবে তার স্কোয়ারের সাথে এই ফোর্সটা প্রপোর্শনাল হবে একটাই কারণে, মানে এই কারণে, এবং সেই কারণে ডিস্কটা যে স্পিড নিয়ে ঘুরবে সেটা হচ্ছে আই স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। তার কারণে এবার কি হবে, আমি ডিস্কটাকে কেন ঘোরাতে চাইছি, আমি ডিস্কটাকে এটাই কারণে ঘোরাতে চাইছি, এই ডিস্কটা ধরো একটা পার্টিকুলার পজিশন আছে, ওকে একটা স্প্রিং দিয়ে বাঁধা আছে, সরি এইরকম স্প্রিং, এরকম একটা স্প্রিং দিয়ে ওকে আটকানো আছে, অর্থাৎ ও যাতে একটা পজিশনে ফিক্স থাকে। যেই ধরো তোমার এখান দিয়ে আই কারেন্ট ইনডিউস হয়ে গেল, এই ডিস্কটা ঘুরতে শুরু করলো, অর্থাৎ এই ডটেড লাইনটা ঘুরতে 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 এইখানেই চলে এলো। আর এই ডিস্কের কি ছিল, দুটো ঠ্যাঙা লাগানো ছিল, এই ঠ্যাঙা দুটো এইখানে চলে এলো, দুটো কন্টাক্টে টাচ করিয়ে দিল, ব্যাস সার্কিট্রি। মানে যে ডিস্কটা ঘুরছে না, ওই ডিস্কের তলায় দুটো মানে একটা এরকম কন্টাক্টর রয়েছে। আমি একটা ডিস্ক একটা ডিস্ক পাবো না, পেয়ে গেছি, এটাই করেছিলাম বাউটারে ঢাকুন। আর মনে করো তুমি এই এরকম আছে, তোমার এইরকম জায়গা থেকে একটা কন্ডাক্টর এরকম করে লাগানো আছে, এবার ডিস্কটা স্প্রিং দিয়ে এরকম আটকানো আছে, এর উপর দিয়ে এরকম শেডেড পোল ব্যাপারটা রয়েছে, এক্স্যাক্টলি এরকম এরকম করে শেডেড পোল ব্যাপারটা রয়েছে এর উপর দিয়ে। এবার যখনই এটা স্প্রিং দিয়ে বাঁধা আছে, যেই এখানে ধর একটা ওই শর্ট সার্কিট কারেন্ট যেটা, ওটা আমি এর ভেতর দিয়ে পাঠিয়ে দিলাম, যে কারেন্টটা থেকে একটা রিলে ট্রিপিং হয়, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটে ওই কারেন্টটা থেকে তুমি একটা প্লাঞ্জারকে টানছিলে, সেম কনসেপ্ট, এই কারেন্টটা তুমি এখান দিয়ে যদি পাঠিয়ে দাও, কি হবে, ডিস্কটা ঘুরতে শুরু করবে, এর সঙ্গে ধরো এই কন্ডাক্টরটা লাগানো আছে, ডিস্কটা ঘুরতে শুরু করে ঘুরতে শুরু করে করে এসে 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 এখানে এসে দুটো কন্টাক্ট আছে, ওদেরকে আমরা টাচ করবে, যে টাচ করবে সার্কিট ট্রিপ। এবং খেয়াল করে দেখো, কারেন্ট যত বেশি তত এই ফোর্সটা বেশি, মানে অর্থাৎ যদি এই শর্ট সার্কিট কারেন্টটা অল্প হয়, তাহলে ডিস্কটা খুব আস্তে আস্তে ঘুরে এসে, অর্থাৎ অনেক সময় লাগাবে। কারেন্ট যত বেশি স্কোয়ারের সাথে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তত জোর স্পিডে এসে স্পিড করাচ্ছে, কারেন্ট আরো যত বেশি এই ডিস্কটা খুব তাড়াতাড়ি ঘুরে স্পিড করে দিচ্ছে। তার মানে যেহেতু স্কোয়ারের সাথে প্রপোর্শনাল না, কার্ভটা তোমার অনেকটা দেখতে হবে এরকম, কার্ভটা এরকম দেখতে হবে, যেহেতু স্কোয়ারের সাথে কার্ভ, লিনিয়ার কার্ভ বলে স্ট্রেট লাইন হতো, স্কোয়ার কার্ভ বলে এরকম কার্ভ। ওই যেটা বলেছিলাম, যত বেশি কারেন্ট তত বেশি টাইমে ট্রিপ হবে, যত কম সরি যত কম কারেন্ট তত বেশি টাইমে ট্রিপ হবে, যত বেশি কারেন্ট তত কম টাইমে ট্রিপ হবে। এইটাই হচ্ছে সেই ইনভার্স ক্যারেক্টারিস্টিক্সটাকে দাঁড় করানোর একটাই লক্ষ্য, হচ্ছে এই ম্যাগনেটিক এই অ্যালুমিনিয়াম ডিস্কটা। অ্যালুমিনিয়াম ডিস্কের উদ্দেশ্যটা এটাই, যাতে আমার এই উদ্দেশ্যটা সফল হয়। পরের দিন এটা আমি আরো ডিটেলে বলবো, এর 3 রকম ক্লাসিফিকেশন আছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের, সেই ক্লাসিফিকেশন গুলো যখন ডিটেলে বলবো তখন একটু দৃশ্য চোখের সামনে পারলে আমি ইউটিউবে অ্যানিমেশন সার্চ করে দেখেছি, মনে হয় একটা পেয়েছি,
ওই অ্যানিমেশনটা দেখাবো, পুরো দেখতে হবে। আর যখন প্র্যাকটিক্যাল করবে তোমাদের চোখের সামনে এই রিলেগুলো একদম তোমার চোখের সামনে থাকবে। তোমরা দেখবে হাই কারেন্ট একটা, এমন হাই কারেন্ট সেট করবে যে চাকতি ঘুরতে শুরু করেছে। এসে দেখবে দুটো কন্ট্যাক্টকে এরকম করে এসে টাচ করি, ব্যাস মুভ করে দেবে। টাচ করে দিল, সার্কিট ঠিক থাকলো, আবার রিলেটা আগের জায়গায় ফিরে গেল, যেখানে তো অন্য জায়গায় ফিরে গেল তখন। যাই হোক, কারো কিছু বলার আছে আর একটু কইবে? আমি অ্যাটেন্ডেন্সটা দেখালোই নেই তো বলার, অ্যাটেন্ড ইয়ে রেকর্ডিং স্টপ করছি।